নমস্কার। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরশুরামের লেখা গল্প মহেশের মহাযাত্রা। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজশেখর বসু। হাস্যরসের গল্প রচনার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার। পরশুরাম ছদ্মনামে তাঁর লেখা ছোট গল্পগুলি বাংলা সাহিত্যের ভাণ্ডারকে করে তুলেছে সমৃদ্ধ। তাই আজ আপনাদের জন্য আমাদের নিবেদন মহেশের মহাযাত্রা। কেদার চাটুর্যে মহাশয় বলিলেন, হ্যাঁ, আজকাল তো তোমরা সামান্য একটু বিদ্যা শিখে নাস্তিক হয়েছ, কিছুই মানতে চাও না। যখন আরো একটু শিখবে তখন বুঝবে যে হ্যাঁ, আত্মা আছেন, ভূত প্রেতনি এনারাও আছেন, আবার ব্রহ্মদত্তি স্কন্দকাঠা এনারাও আছেন। বংশলোচনবাবুর বৈঠকখানায় গল্প চলিতেছিল। তাহার শালা নগেন বলিল, আচ্ছা বিনোদদা, আপনি ভূত বিশ্বাস করেন? বিনোদ বলিল, যখন প্রত্যক্ষ দেখব তখন বিশ্বাস করব, তার আগে হ্যাঁ না কিছুই বলতে পারি না। হ্যাঁ, এই বুদ্ধি নিয়ে তুমি ওকালতি করো? হ্যাঁ, তা বলি, তুমি তোমার প্রপিতামহকে প্রত্যক্ষ করেছো? ম্যাকডোনাল্ড, চার্চিল, বল্ডউইনকে দেখেছো? তবে তাদের কথা নিয়ে এত মাতামাতি করো কেন? আচ্ছা 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 আচ্ছা, হার মানছি চাটুর্যে মশাই। আপ্ত বাক্য মানতে হয়। আরে প্রত্যক্ষ করা কি আর যার তার কর্ম? শ্রী ভগবান কখনো কখনো তাঁর ভক্তদের বলেন, দিব্যং দদামি তে চক্ষু। সেই দিব্য দৃষ্টি পেলে তবে সব দেখতে পাওয়া যায়। নগেন জিজ্ঞাসা করিল, আপনি দেখতে পেয়েছেন চাটুর্যে মশাই? এই জ্যাঠামি করিসনি। এই কলকাতা শহরের রাস্তায় যারা চলাফেরা করে, কেউ কেরানি, কেউ দোকানি, কেউ মজুর, আর কেউ আরো কিছু, তোমরা কি ভাবো সবাই বুঝি মানুষ? তা কিন্তু মোটেই নয়। তাদের ভেতর সর্বদাই ২-১০টা ভূত পাওয়া যায়। হ্যাঁ, তবে চিনতে পারাটা দুষ্কর। এই রকম ভূতের পাল্লায় পড়েছিলেন মহেশ মিত্তির। কে তিনি? জানো না? আমাদের মজিলপুরের চরণ ঘোষের মামার শালা। এককালে তিনি কিছুই মানতেন না, কিন্তু হ্যাঁ, শেষ দশায় তাঁকেও স্বীকার করতে হয়েছিল। সকলে এক বাক্যে বলিলেন, কি হয়েছিল বলুন না চাটুর্যে মশাই। চাটুর্যে মহাশয় হুঁকাটি হাতে তুলিয়া বলিতে আরম্ভ করিলেন। ৩০-৪০ বছর আগেকার কথা। মহেশ মিত্তির তখন শ্যামবাজারে শিবচন্দ্র কলেজে প্রফেসরি করতেন। অঙ্কের প্রফেসর, অসাধারণ বিদ্যে, কিন্তু প্রচণ্ড নাস্তিক। ভগবান, আত্মা, পরলোক কিছুই মানতেন না। এমনকি স্ত্রী মারা গেলে আর বিবাহ পর্যন্ত করেননি। খাদ্যাখাদ্যের বিচার ছিল না। বলতেন, সুর না খেলে ইঁদুর উন্নতির আশা নেই, ওটা বাদ দিয়ে কোনো জাত বড় হতে পারেনি। মহেশের চাল চলনের জন্য আত্মীয় স্বজন তাকে এক ঘরে করেছিল, কিন্তু যতই অনাচার করুন, তার স্বভাবটা কিন্তু ছিল অকপট। পারতপক্ষে মিথ্যে কথা কইতেন না। তার পরম বন্ধু ছিলেন হরিনাথ কুণ্ডু। তিনিও ওই কলেজের প্রফেসর, ফিলোসফি পড়াতেন। কিন্তু বন্ধু হলে কি হয়,
দুজনের হর দম ঝগড়া হতো। কারণ হরিনাথ আর কিছু মানুন না মানুন, ভূত কিন্তু মানতেন। তাছাড়া মহেশবাবু অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, কেউ তাকে হাসতে দেখেনি। আর হরিনাথ ছিলেন আমোদে লোক, কথায় কথায় ঠাট্টা করে বন্ধুকে উদ্ব্যস্ত করতেন। তবুও মোটের ওপর তাদের পরস্পরের প্রতি খুব একটা টান ছিল। তখন রাজনীতি চর্চার এতটা রেওয়াজ ছিল না, আর ভদ্রলোকের ছেলের অন্য চিন্তাও এমন চমৎকার হয়নি। দু একটা পাস করতে পারলে যেমন তেমন চাকরি একটা জুটে যেত। লোকের তাই উঁচু দরের বিষয়ে আলোচনা করবার সময় ছিল। ছোকরারা চিন্তা করতো বউ ভালোবাসে কি না বাসে। যাদের সে সন্দেহ মিটে গেছে তারা মাথা ঘামাতো ভগবান আছেন কি নেই। একদিন কলেজে কাজ ছিল না, তা অধ্যাপকেরা সবাই মিলে বসে গল্প করছিলেন। গল্পের আরম্ভ যা নিয়েই হোক, মহেশ আর হরিনাথ কথাটা টেনে নিয়ে ভূতে আর ভগবানে হাজির করতেন। কারণ এই নিয়ে তর্ক করাই ছিল তাদের অভ্যাস। এই দিনও তাই হয়েছিল। আলোচনা শুরু হয় ঝি চাকরের মাইনে নিয়ে। কলেজের পণ্ডিত দীনবন্ধু বাচস্পতি মহাশয় দুঃখ করছিলেন। ছোট লোকের লোভ এত বেড়ে গেছে যে আর পেরে ওঠা যায় না। তখন মহেশবাবু বললেন, লোভ সকলেরই বেড়েছে, আর বাড়াই উচিত, নইলে মনুষ্যত্বের বিকাশ হবে কিসে? লোভে পাপ আর পাপে মৃত্যু। লোভ ত্যাগ করলেও মৃত্যুকে ঠেকানো যায় না। তর্কটা তেমন জুৎসই হচ্ছে না দেখে হরিনাথ বাবু একটু উস্কে দেওয়ার জন্য বললেন, আমাদের মতন লোকের না লোভ হওয়া উচিত মৃত্যুর পরে। আরে মাইনে তো পাই মোটে 200 টাকা, তাতে ইহকালের কটা শখই বা মিটবে বলুন তো। তাই তো পরকালের আশায় বসে আছি, আত্মাটা যদি স্বর্গে গিয়ে একটু ফুর্তি টুর্তি করতে পারে আর কি। কে বললে তুমি স্বর্গে যাবে? আর স্বর্গের তুমি জানোই বা কি? আরে সমস্তই জানি পণ্ডিত মশাই, খাসা জায়গা, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলুকুলু বইছে, আর তার ধারে ধারে পারিজাতের ঝোপ। সবুজ মাঠের মধ্যিখানে কল্পতরু গাছে আঙুর, বেদানা, আম, রসগোল্লা, কাটলেট সব রকম ফলে আছে, ছেড়ো আর খাও। আরে জনকতক ছোকরা দেবদূত গোলাপি উড়নি গায়ে দিয়ে সুধার বোতল সাজিয়ে বসে রয়েছে, একদম চাইলেই ফাটাফাট খুলে দেবে। ওই হোথা কুঞ্জবনে ঝাঁকে ঝাঁকে অপ্সরা ঘুরে বেড়াচ্ছে। দুদণ্ড রসালাপ করো, কেউ কিচ্ছু বলবে না। যত খুশি নাচ দেখো, গান শোনো। আর কালোয়াতি চাও তো নারদ মুনি রাস্তা নয় যাও। সমস্ত গাঁজা, পরলোক, আত্মা, ভূত, ভগবান কিছুই নেই। ক্ষমতা থাকে প্রমাণ করো। তর্ক জমে উঠল। প্রফেসররা কেউ এক পক্ষে তো কেউ অপর পক্ষে দাঁড়ালেন। পণ্ডিত মশাই তো দারুণ অবজ্ঞায় ঠোঁট উল্টে বসে রইলেন। বৃদ্ধ প্রিন্সিপাল যদু সান্ডেল রফা করে বললেন, ভূতের তেমন দরকার দেখি না, কিন্তু আত্মার ভগবান বাদ দিলে চলে না যে। কেউ নেই, কেউ নেই। আমি 10 মিনিটের মধ্যে প্রমাণ করে দিচ্ছি। হ্যাঁ, 10 মিনিটের মধ্যে। আরে তাই নাকি? লেগে যাও, লেগে যাও। হরিনাথ কুণ্ডু মহা উৎসাহে বন্ধুর পিঠে চাপড় লাগালেন। তারপর মহেশবাবু ফুলস্কাপ কাগজ আর পেন্সিল নিয়ে একটা বিরাট অঙ্ক কষতে লেগে গেলেন। ঈশ্বর, আত্মা আর ভূত, এই 3 রাশি নিয়ে অতি জটিল এক অঙ্ক। তার গতি বোঝে কার সাধ্য। বিস্তর যোগ বিয়োগ গুণ ভাগ করে হাতের সুঁড়ের মতন বড় বড় চিহ্ন টেনে অবশেষে সমাধান করলেন।
ঈশ্বর সমান শূন্য, আত্মা সমান ভূত সমান শূন্য। বদ্ধ অনুমাদ। এই 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 উন্মাদ বললেই হয় না, এ হলো গিয়ে দস্তুর মতো ইন্ট্রিগাল ক্যালকুলাস। সাধ্য থাকে তো আমার অঙ্কের ভুল বার করুন। আরে বাবা, অঙ্ক টঙ্ক আমার আসে না। বাচস্পতি মশাই যদি ভগবান দেখাবার ভার নেন, তো আমি মহেশকে ভূত দেখাতে পারি। আমার বয়ে গেছে। বেশ তো হরিনাথ, তুমি ভূতই দেখাও না, আমরা দেখি। হ্যাঁ, একটার প্রমাণ যদি আমি পাই, হ্যাঁ, প্রমাণ পেলেই আমি সব মেনে নিতে রাজি আছি এক বাক্যে। আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে। আসছে সপ্তাহে শিব চতুর্দশী পড়ছে। সেদিন তুমি আমার সঙ্গে রাত 12টায় মানিকতলায় নতুন খালের ধারে চলো। পষ্টাপষ্টি ভূত দেখিয়ে দেবো আমি। হ্যাঁ, কিন্তু যদি কোনো বিপদ ঘটে তাহলে কিন্তু আমাকে দুষতে পারবে না। আর যদি দেখাতে না পারো, হ্যাঁ, তাহলে আমার নাক কান কেটে দিও। আর যদি দেখাতে পারি তাহলে তোমার কিন্তু নাক কাটবো। কাটাকাটির দরকার কি আছে বাপু? সত্যের নির্ণয় হলেই তো হলো। শিব চতুর্দশীর রাত্রে মহেশ মিত্তির আর হরিনাথ কুণ্ডু মানিকতলায় গেলেন। জায়গাটা তখন বড়ই ভীষণ ছিল। রাস্তায় আলো নেই, দুধারে বাবলা গাছে আরো অন্ধকার করেছে। সমস্ত দিক নিস্তব্ধ, কেবল মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। হোঁচট খেতে খেতে দুজনে নতুন খালের ধারে পৌঁছলেন। বছর 2 আগে ওখানে প্লেগের হাসপাতাল ছিল, এখনো তার গোটা কত খুঁটি দাঁড়িয়ে আছে। মহেশ মিত্তির অবিশ্বাসী, সাহসী লোক, কিন্তু তাঁরও গা ছমছম করতে লাগলো। হরিনাথ সারা রাস্তায় কেবল ভূতের কথাই কয়েছেন। তাঁরা দেখতে কেমন, মেজাজ কেমন, কি খায়, কি পরে। দেবতারা হচ্ছেন উদার প্রকৃতির দিলদরিয়া। কেউ তাদের না মানলেও বড় একটা কেয়ার তারা করেন না। কিন্তু অপদেবতারা পদবিতে খাটো বলে তাঁদের আত্মসম্মান বোধ বড়ই উগ্র। না মানলে ঘাড় ধরে তাদের প্রাপ্য মর্যাদা আদায় করেন। এই সব কথা। হঠাৎ একটা বিকট আওয়াজ শোনা গেল, যেন কোনো অশরীরী বিড়াল তার পলাতকা প্রণয়িনীকে আকুল আহ্বান করছে। একটু পরেই মহেশবাবু রোমাঞ্চিত হয়ে দেখলেন একটা লম্বা রোগা কুচকুচে কালো মূর্তি 2 হাত তুলে সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটু দূরে ওই রকম আরো 2টো। হরিনাথ বাবু তো থরথর করে কাঁপতে লাগলেন, আর কাঁপতে কাঁপতে বললেন, রাম রাম, রাম রাম সীতারাম। ও মহেশ, কি দেখছো কি? আর তুমি বলো না। আর একটু হলেই মহেশ বাবুও রাম নাম উচ্চারণ করে ফেলতেন, কিন্তু তার কনসেন্স বাধা দিয়ে বললে, ওয়েট, একটু সবুর করো। যদি ঘাড় মটকাবার লক্ষণ দেখো তখন না হয় রাম নাম করা যাবে। কি? এনারা একটা পাকুড় গাছের নিচে ছিলেন। হঠাৎ ওপর থেকে খানিকটা কাদা গোলা জল মহেশের মাথায় এসে পড়ল। তখন সামনের সেই কালো মূর্তিটা নাকি সুরে বললে, মহেশ বাবু, আপনি নাকি ভূত মানেন না? এমতো অবস্থায় বুদ্ধিমান ব্যক্তি মাত্রই বলে থাকেন, আগে হ্যাঁ মানি বই কি। কিন্তু মহেশ মিত্তির বেয়াড়ালো। হঠাৎ তাঁর কেমন একটা খেয়াল হলো। তাঁ করে এগিয়ে গিয়ে
ভূতের কাঁধ খামচে ধরে জিজ্ঞাসা করলেন, এই 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 কোন ক্লাস? ভূত তো থতমত খেয়ে জবাব দিলে, এই সেকেন্ড ইয়ার স্যার। এই এই তোর রোল নাম্বার কত বল? তখন ভূত করুণ নয়নে হরিনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলো, বলি স্যার। হরিনাথের মুখে তখন রাম রাম ভিন্ন আর কথা নেই। পিছনের দুটো ভূত অদৃশ্য হয়ে গেল। পাকুড় গাছে যে ছিল সে টুপ করে নেমে এসে পালিয়ে গেল। তখন বেগতিক দেখে সামনের ভূতটি ঝাঁকুনি দিয়ে মহেশের হাত ছাড়িয়ে চোঁচো দৌড় মারলে। মহেশ মিত্তির তখন হরিনাথের পিঠে একটা প্রচন্ড কিল মারল। হ্যাঁ চোর চোর। হরিনাথ পাল্টা কিল মেরে বললে, আহাম্মক। নিজের নিজের পিঠে হাত বুলোতে বুলোতে দুই বন্ধু বাড়ি মুখ হলেন। আসল ভূত যারা আশেপাশে লুকিয়েছিল তারা মনে মনে বললে, আহা আজি রজনীতে হয়নি সময়, আহা আজি রজনীতে হয়নি সময়, আহা আজি রজনীতে হয়নি সময়। পরের দিন কলেজে হুলস্থুল বেঁধে গেল। সমস্ত ব্যাপার শুনে প্রিন্সিপাল ভয়ঙ্কর রেগে গেলেন। অত্যন্ত শেমফুল কাণ্ড। দুজন নামজাদা অধ্যাপক একটা তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতি। বাবা রে বাবা! হরিনাথ, তোমার লজ্জা নেই? আগে আগে আমার উদ্দেশ্যটা ভালোই ছিল, মানে মহেশকে রিফর্ম করবার জন্য যদি একটু করেই থাকি, মানে তাতে দোষটা কি বলুন তো? হাজার হোক আমরা বন্ধু তো নাকি? এই এই কে কে তোমার বন্ধু? মহেশ মহেশ বাবা, আরে চুপ করো। উদ্দেশ্য যাই হোক না কেন, কলেজের ছেলেদের এর ভেতরে জড়ানো একেবারেই অমার্জনীয় অপরাধ। হ্যাঁ হরিনাথ, তুমি বাড়ি যাও। তোমায় সাসপেন্ড করলুম আমি, হ্যাঁ সাসপেন্ড করলুম। আর মহেশ, তোমাকেও সাবধান করে দিচ্ছি, আমার কলেজে ভুতুরে তর্ক তুলতে তুমি পারবে না, এই আমি বলে দিলুম। সে প্রতিশ্রুতি দেওয়া শক্ত। সকল রকম কুসংস্কার দূর করাই আমার জীবনের ব্রত। তবে তবে তোমাকেও আমি সাসপেন্ড করলুম। অন্যান্য অধ্যাপকেরা চুপ করে সমস্ত শুনছিলেন। তাঁরা প্রিন্সিপালের হুকুম শুনে কোনো প্রতিবাদ করলেন না, কারণ তাঁরা সকলেই জানতেন যে তাঁদের কর্তার রাগ বেশি দিন থাকে না। মহেশবাবু তাঁর বাসায় ফিরে এলেন। হরিনাথের ওপর প্রচণ্ড রাগ। হতভাগা, একটা গভীর তত্ত্বের মীমাংসা করতে চায় জুয়ো চুরির দ্বারা। এত বড় সাহস! সে নাকি আবার ফিলোসফি পড়ায়। এমন অপ্রত্যাশিত আঘাত মহেশ কখনো পাননি। মানুষের মন যখন নিদারুণ ধাক্কা খায় তখন সে তার ভাব ব্যক্ত করবার জন্য উপায় খোঁজে। কেউ কাঁদে, কেউ তর্জন গর্জন করে, কেউ আবার কবিতা লেখে। একটা তুচ্ছ কোঁচবকের হত্যাকাণ্ড দেখে মহর্ষি বাল্মীকির মনে যে ঘা লেগেছিল তাই প্রকাশ করবার জন্য তিনি হঠাৎ দুছত্র শ্লোক রচনা করে ফেলেন। মা নিষাদ প্রতিষ্ঠাং তম ইত্যাদি। আর তারপর 7 কাণ্ড রামায়ণ লিখে তার ভাবের বোঝা নামাতে পেরেছিলেন। আমাদের মহেশ মিত্তির চিরকাল নিরস অঙ্কশাস্ত্রের চর্চা করে এসেছেন। কাব্যের তিনি কিছুই জানতেন না, কিন্তু আজ তাঁরও মনে সহসা
একটা কবিতার অঙ্কুর গজগজ করতে লাগলো। তিনি আর বেগ সামলাতে পারলেন না। কলেজের পোশাক না ছেড়েই বড় একখানা অ্যালজেব্রা খুলে তার প্রথম পাতায় লিখলেন, হরিনাথ কুণ্ডু খাই তার মুন্ডু। কবিতাটি লিখে বারবার ডাইনে আর বাঁয়ে ঘাড় বেঁকিয়ে দেখে আদি কবি বাল্মীকির মতন ভাবলেন, উত্তম হয়েছে। কিন্তু একটা খটকা বাঁধল। কুণ্ডুর সঙ্গে মুন্ডুর মিল আবহমান কাল থেকে চলে আসছে। এতে মহেশের কৃতিত্ব কোথায়? কালিদাসী হন আর রবীন্দ্রনাথই হন, কুণ্ডুর সঙ্গে মুন্ডু মেলাতেই হবে। এ হলো প্রকৃতির অলঙ্ঘনীয় নিয়ম। মহেশ একটু ভেবে ফের লিখলেন, এইখানা জবর হবে। কুণ্ডু হরিনাথ মুন্ডু করি পাত। এইবার মৌলিক রচনা বলা যেতে পারে। মহেশের মনটা একটু শান্ত হল। কিন্তু কাব্য সরস্বতী যদি একবার কাঁধে ভর করেন তবে সহজে নামতে চান না। তাই মহেশ বাবুও লিখতে লাগলেন, হরিনাথ ওরে হবি তুই মোরে নরকের পোকা, অতিশয় বোকা। নরকই নেই, তার আবার পোকা। মহেশ বাবু স্থির করলেন কাব্যে কুসংস্কার নাম দিয়ে তিনি শীঘ্রই একটা প্রবন্ধ রচনা করবেন। তাতে মাইকেল, রবীন্দ্রনাথ কাউকে রেহাই দেবেন না। তারপর তাঁর কবিতার শেষের 4 লাইন কেটে দিয়ে ফের লিখলেন, হরিনাথ ওরে তোরে করি কাত, পিঠে মারি চড়। ও বাবু, বলি চা হবে কি দিয়ে? দুধ তো ছিঁড়ে গেছে। সেলাই করে নে। কি কি লিখছিলুম জানো? পিঠে মারি চড়, মুখে গুজি খড়, জেলে দেশলাই আগুন লাগাই। কিন্তু আবার এক আপত্তি। হরিনাথকে পুড়িয়ে ফেললে জগতের কোনো লাভ হবে না, অনর্থক খানিকটা জান্তব পদার্থ হবে। বরং তার চাইতে হরিনাথ ওরে পোড়াবো না তোরে, নিয়ে যাব ধাপা, দেব মটি চাপা, সার হয়ে যাবি, ঢেঁড়স ফলাবি। মহেশ বাবু আরো অনেক লাইন রচনা করেছিলেন, তবে তা আমার এখন মনে নেই। কবিতা লিখে খানিকটা উচ্ছ্বাস বেরিয়ে যাওয়ায় তার হৃদয়টা বেশ হালকা হলো। তিনি কাপড় চোপড় ছেড়ে ইজি চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়লেন। তিন দিন যেতে না যেতে প্রিন্সিপাল মহেশ আর হরিনাথকে ডেকে পাঠালেন। তাঁরা আবার নিজের নিজের কাজে বহাল হলেন। কিন্তু তাদের বন্ধুত্ব ভেঙে গেল। সহকর্মীরা মিলনের অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ফল হলো না। হরিনাথ বরং একটু সন্ধির আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু মহেশ একেবারে পাথরের মতন শক্ত হয়ে রইলেন। কিছুদিন পরে মহেশবাবুর খেয়াল হলো প্রেত তত্ত্ব সম্বন্ধে একতরফা বিচার করাটা ন্যায়সঙ্গত নয়। এর অনুকূল প্রমাণ কে কি দিয়েছেন তাও জানা উচিত। তিনি দেশি এবং বিলাতি বিস্তর বই সংগ্রহ করে পড়তে লাগলেন।
কিন্তু তাতে তার অবিশ্বাস আরো প্রবল হলো। প্রত্যক্ষ প্রমাণ কিছুই নেই, কেবল আছে অমুক ব্যক্তি কি বলেছেন আর কি দেখেছেন। বাঘের অস্তিত্বে মহেশের কোনো সন্দেহ নেই, কারণ জন্তুর বাগানে গেলেই দেখা যায়। ভূত যদি থাকেই তবে খাঁচায় পুরে দেখা না বাপু, তা নয় শুধু ধাপ্পাবাজি। প্রেত তত্ত্ব চর্চা করে মহেশবাবু বেজায় চটে উঠলেন। শেষটায় এমন হলো যে ভূতের গোষ্ঠীকে গালাগালি না দিয়ে তিনি জলগ্রহণ করতেন না। পড়ে পড়ে মহেশের মাথা গরম হয়ে উঠল। রাত্রে ঘুম হয় না, কেবল স্বপ্ন দেখেন ভূতে তাকে ভ্যাংচাচ্ছে। এমন স্বপ্ন দেখেন বলে নিজের উপরও তার রাগ হতে লাগলো। ডাক্তার বললে, পড়াশোনা বন্ধ করুন, বিশেষ করে ওই ভুতুড়ে বইগুলো। যা মানেন না তার চর্চা করেন কেন? কিন্তু ওই সব বইগুলো পড়া মহেশের এখন একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। পড়লেই রাগ হয়, আর সেই রাগেতেই তার সুখ। অবশেষে মহেশ মিত্তির কঠিন রোগে শয্যাশায়ী হয়ে পড়লেন। দিন দিন শরীর ক্ষয়ে যেতে লাগলো, কিন্তু রোগটা ঠিক নির্ণয় করা গেল না। সহকর্মীরা প্রায়শই এসে তার খবর নিতেন। হরিনাথও একদিন এসেছিলেন, কিন্তু মহেশ তার মুখ দর্শন করলেন না। 7-8 মাস কেটে গেল। শীতকাল, রাত 10টা বাজে। হরিনাথ বাবু শোবার উদ্যোগ করছেন, এমন সময় মহেশের চাকর এসে খবর দিলে যে তার বাবু ডেকে পাঠিয়েছেন। অবস্থা বড় খারাপ। হরিনাথ তখনই হাতিবাগানে মহেশের বাসায় ছুটলেন। মহেশের আর দেরি নেই, মৃত্যুর ভয়ও নেই। হরিনাথ, হরিনাথ, তোমায় ক্ষমা করলুম, কিন্তু এটা ভেবো না আমার মত কিছু মাত্র বদলেছে। এই রইল আমার উইল। কেমন? তোমাকেই ওছি নিযুক্ত করেছি। আমার পৈতৃক 10,000 টাকার কাগজ ইউনিভার্সিটিকে দান করেছি। তার সুদ থেকে প্রতি বৎসর একটা পুরস্কার দেওয়া হবে। যে ছাত্র ভূতের অনস্তিত্ব সম্বন্ধে শ্রেষ্ঠ প্রবন্ধ লিখবে সেই ওই পুরস্কার পাবে। আর দেখো, খবরদার ওই শ্রাদ্ধ করো না। এই আমি বলে দিলাম। ফুলের মালা, চন্দন, কাঠ, ঘি এসব দিও না, একদম বাজে খরচ। তবে হ্যাঁ 2-4 বোতল কেরোসিন ঢালতে পারো। 1.5 গন্ধক আর 5 সোরা আনানো আছে, তাও দিতে পারো। চটপট কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, চললুম তাহলে। রাত প্রায় 11:30। মহেশের আত্মীয় স্বজন কেউ কলকাতায় নেই, আর থাকলেও বোধহয় তারা আসতেন না। বড়দিনের বন্ধ। কলেজে সহকর্মীরা প্রায় সকলেই অন্যত্র গেছেন। হরিনাথ পড়লেন মহা বিপদে। মহেশ বাবুর চাকরকে বললেন পাড়ার জনাকতক লোক ডেকে আনতে। অনেকক্ষণ পর 2 মাতব্বর প্রতিবেশী এলেন। ঘরে ঢুকলেন না, দরজার সামনে দাঁড়িয়ে বললেন শুধু, তা চুপ করে বসে আছেন যে বড়, সৎকারের ব্যবস্থা কি করলেন?
দেখুন, আমি তো একলা মানুষ, আপনাদের উপরই আমার ভরসা। ওই বেলেলা হতভাগার লাশ আমরা বইব? ইয়ার কি পেয়েছেন নাকি? হ্যাঁ, এই কথা কয়ে তারা সরে পড়লেন। হরিনাথের তখন মনে পড়ল বড় রাস্তার মোড়ে একটা মাঠ কোঠায় সাইনবোর্ড দেখেছেন, বৈতরণী সমিতি, ভদ্র মহোদয়গণের দিবারাত্র সস্তায় সৎকার। চাকরকে বসিয়ে রেখে তখনই সেই সমিতির খোঁজে গেলেন। অনেক চেষ্টায় সমিতি থেকে 3 জন লোক জোগাড় হলো। 15 টাকা পারিশ্রমিক আর শীতের ওষুধ বাবদ 90। সমস্ত আয়োজন শেষ হলে হরিনাথ আর তার 3 সঙ্গী খাট কাঁধে নিয়ে রাত 2:30-টের সময় নিমতলায় রওনা হলেন। অমাবস্যার রাত্রি, তার উপর আবার কুয়াশা। হরিনাথের দল কর্নওয়ালি স্ট্রিট দিয়ে চললেন। গ্যাসের আলো মিটমিট করছে, পথে জনমানব নেই। কাঁধের বোঝা ক্রমেই ভারী বোধ হতে লাগলো। হরিনাথ হাঁপিয়ে পড়লেন। বৈতরণী সমিতির সর্দার ত্রিলোচন পাকড়াশি বুঝিয়ে দিলেন, ওই যে দাদা, আরে এমন হয়েই থাকে, মানুষ মরে গেলে তার উপর জননী বসুন্ধরার টান বাড়ে, বুঝলেন? হরিনাথ একলা নয়, সঙ্গীরা সকলেই সেই শীতে গলদ ঘর্ম হয়ে উঠল। খাট নামিয়ে খানিক জিরিয়ে আবার যাত্রা। কিন্তু মহেশ মিত্রের ভার ক্রমশই বাড়ছে, পা আর এগোয় না। পাকড়াশি বললেন, ঢের হয়েছে মশাই, ঢের হয়েছে, কিন্তু আমার জগদ্দল মরা কখনো কাঁধে করেনি। আরে দেহটা তো শুকনো, লোয়া খেতেন বুঝি? 15 টাকায় হবে না মশাই, আরো 5 টাকা চাই বলে দিলুম। হরিনাথ তাতেই রাজি, কিন্তু সকলে এমন কাবু হয়ে পড়েছে যে 2 পা গিয়ে আবার খাট নামাতে হল। হরিনাথ ফুটপাতে এলিয়ে পড়লেন, আর বৈতরণীর 3 জন হাঁপাতে হাঁপাতে তামাক টানতে লাগলো। উঠবার উপক্রম করছেন, এমন সময় হরিনাথের নজরে পড়ল কুয়াশার ভেতর দিয়ে একটা আব ছায়া তাদের দিকে যেন এগিয়ে আসছে। কাছে এলে দেখলেন কালো র্যাপার মুড়ি দেওয়া একটা লোক। লোকটি বললে, আপনারা হাঁপিয়ে পড়েছেন দেখছি, বলেন তো আমি কাঁধ দিয়ে? হরিনাথ ভদ্রতার খাতিরে 2 একবার আপত্তি জানালেন, কিন্তু শেষটায় রাজি হলেন। লোকটি কোন জাত তা আর জিজ্ঞাসা করলেন না, কারণ মহেশ মিত্রও ওই বিষয়ে চিরকাল সমদর্শী। এখন তো কথাই নেই। তাছাড়া যে লোক উপযাচক হয়ে শ্মশান যাত্রার সঙ্গী হয় সে তো বান্ধব বটেই। ত্রিলোচন পাকড়াশি বললেন, আরে কাঁধ দিতে চাও তো দাও, কিন্তু বখরা পাবে না, তা কিন্তু আগে বলে রাখছি। বখরা তো আমি চাই না। এইবারে হরিনাথকে কাঁধ দিতে হলো না, তার জায়গায় নতুন লোকটি দাঁড়ালো। আগের চেয়ে যাত্রাটা একটু দ্রুত হলো, কিন্তু কিছুক্ষণ পরে আর পা চলে না। ফের খাট নামিয়ে বিশ্রাম। পাকড়াশি বললেন, এ 20 টাকার কাজ নয় বাবু, এ হলো মোষের গাড়ির বোঝা, আরো 5 টাকা চাই কিন্তু। এমন সময় আবার একজন পথিক এসে উপস্থিত, ঠিক প্রথম লোকটির মতন কালো র্যাপার গায়ে। এও খাট বইতে প্রস্তুত। হরিনাথ দ্বিরুক্তি না করে তার সাহায্য নিলেন। এইবার পাকড়াশি রেহাই পেলেন। খাট চলেছে আরো একটু জোরে, কিন্তু কিছুক্ষণ পরে আবার ক্লান্তি। মহেশের ভার অসহ্য হয়ে উঠেছে, তার দেহে কিছু ঢোকেনি তো। খাট নামিয়ে আবার সবাই দম নিতে লাগলো। কে বলে শহুরে লোক স্বার্থপর?
আবার একজন সহায় এসে হাজির, সেই কালো র্যাপার গায়ে। হরিনাথের ভাববার অবসর নেই, বললেন, হ্যাঁ, চলো চলো চলো। আবার যাত্রা, আরো একটু জোরে, তারপর ফের খাট নামাতে হলো। এই যে চতুর্থ বাহকও এসে হাজির, সেই কালো র্যাপার। এরা কি মহেশকে বইবার জন্যই এই 3 প্রহর রাতে পথে বেরিয়েছে নাকি? হরিনাথের আশ্চর্য হওয়ার শক্তি নেই, বললেন, ওঠাও খাট, ওঠাও, চলো জলদি চলো, জলদি চলো। 4 জন অচেনা বাহকের কাঁধে মহেশের খাট চলেছে, পিছনে হরিনাথ আর বৈতরণী সমিতির 3 জন। এইবার গতি বাড়ছে, খাট হন হন করে চলছে। হরিনাথ আর তার সঙ্গীদের ছুটতে হলো প্রায়। আরে অত তাড়াতাড়ি কেন? একটু আস্তে চলো, আরে একটু আস্তে চলো। এই বা কার কথা শুনে ছুট আর ছুট। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছ? আরে থামো থামো, বিডন স্ট্রিট ছাড়িয়ে গেল যে। আরে দূর বাবা, এই লোকগুলো কি শুনতে পায় না নাকি? ওহে পাকড়াশি, ও পাকড়াশি, ওদের থামাও না ওদের। কোথায় পাকড়াশি? তিনি বিচক্ষণ লোক, ব্যাপারটা বুঝে টাকার মায়া ত্যাগ করে সদলে পালিয়েছে। মহেশের খাট তখন তীর বেগে ছুটছে, হরিনাথ পাগলের মতন পিছু পিছু দৌড়াচ্ছেন। কর্নওয়ালি স্ট্রিট, গোলদিঘি, বউবাজারের মোড় সব পার হয়ে গেল। কুয়াশা ভেদ করে সামনের সমস্ত পথ ফুটে উঠেছে। এই পথের কি শেষ নেই? রাস্তা কি ওপরে উঠছে নাকি নিচে নামছে? এ কি আলো, আলো না অন্ধকার? হয়তো হয়তো দূরেও কি দেখা যাচ্ছে? হ্যাঁ, সমুদ্রের ঢেউ নাকি না না চোখের ভুল? হরিনাথ ছুটতে ছুটতে নিরন্তর চিৎকার করছেন, এই থামো থামো। ও কি খাটের উপর কে উঠে বসেছে? ওটা কে? মহেশ? হ্যাঁ হ্যাঁ, মহেশই তো। কি ভয়ানক, দাঁড়িয়েছে ছুটন্ত খাটের উপর, খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এই পেছন ফিরে লেকচারের ভঙ্গিতে হাত নেড়ে কি বলছে ও? কি বলছে কি? দূর দূরান্ত থেকে মহেশের গলার আওয়াজ ভেসে এলো, হরিনাথ, ও হরিনাথ, ওহে ও হরিনাথ। কি কি এই যে আমি এই তো। ও হরিনাথ, আছে আছে, সব আছে, সব সত্যি আছে, আছে, সব আছে, সব আছে। মহেশের খাট অগোচর হয়ে এলো। তখনও তার ক্ষীণ কণ্ঠস্বর শোনা যাচ্ছে, আছে আছে, হরিনাথ আছে। হরিনাথ তখন মূর্ছিত হয়ে পড়লেন। পরদিন সকালে ওয়েলেসলি স্ট্রিটের পুলিশ তাকে দেখতে পেয়ে মাতাল বলে চালান দিলেন। তার স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে গিয়ে তাকে উদ্ধার করলেন। চাটুজ্জে মশাইয়ের গল্প বলার মাঝেই বংশলোচনবাবু জিজ্ঞাসা করেন, গয়ায় পিণ্ডি দেওয়া হয়েছিল কি? শুধু গয়ায় পিণ্ডি দাদন খায় পর্যন্ত দেওয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পিণ্ডি ছিটকে ফিরে এলো। তার মানে? মানে মানে মহেশ পিণ্ডি নিলেন না, কিংবা তাকে নিতে দিলে না। আশ্চর্য, মহেশ মিত্তিরের টাকাটা তাহলে?
সেটা কিন্তু ইউনিভার্সিটিতেই গচ্ছিত আছে, কিন্তু কাজ কিছুই হয়নি। ভূতের বিপক্ষে প্রবন্ধ লিখতে কোনো ছাত্রের সাহস নেই। এখন সেই টাকা সুদে আসলে প্রায় 25,000 হয়েছে। একবার সেনেটে প্রস্তাব ওঠে যে টাকাটা প্রত্নতত্ত্ব বিভাগের জন্য খরচ হোক, কিন্তু ছাদের ওপর এমন দুবদাব শব্দ শুরু হলো যে সবাই ভয়ে পালালেন। সেই থেকে মহেশ ফান্ডের নাম আর কেউ করে না। আছে আছে, সব আছে, সব আছে, সব আছে। গল্প পাঠে বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছেন তারা হলেন কৃত্তিক এবং অমিত।